সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ঈদ উপলক্ষে রাজনীতিবিদদের নিয়ে বিশেষ আয়োজনে। এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়েছি আহমদ হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, সাথে তার সহধর্মিণী জাকিয়া পারভিন খানম, সাবেক সংসদ সদস্য। শুরুতেই আমরা তার বাসায় আজকে এসেছি। গল্প হবে, আড্ডা হবে এবং শুনবো আমরা অব্যক্ত অনেক কথা। এবং দ্বিতীয় পরিবার যেটি আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি, তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং তার সহধর্মিণী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজনকে বাংলাদেশ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য এবং দুজনকে ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, ঈদ কেমন কাটছে? আমি শুরুতেই ভাইয়ের কাছ থেকেই শুনতে চাইবো। ঈদ মোবারক। আমি তো গ্রামের জন্ম, গ্রামের ক্ষেতের আইলি দাঁড়িয়ে দেখতাম পশ্চিম আকাশে চাঁদুর দিকে। আমি না, অনেকেই ওই চারটা ওঠার দেখার সাথে সাথে একটা আনন্দের ধ্বনি প্রকাশ পেত সকলের মাঝেই। সবাই দোয়া করতেছে, আনন্দ করতেছে, ঈদ ঈদ ঈদ। এইভাবে ঈদের স্টার্টিংটা হতো ছোটোবেলার। আর আনন্দ আজকে বিশেষ করে ঈদের দিন তো স্বাভাবিক কারণেই আনন্দ। ঈদের দিনে এই মিষ্টি খাও, তারপরে সেমাই খাওয়া। আর এখন তো ডায়াবেটিস যারা আছে মিষ্টিও খাইতে পারে না, সেমাইও খাইতে পারে না, লাচ্ছে অন্য কিছু খেয়ে যায়। নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে আসলাম, নামাজে দেখা হলো অনেকের সাথে। গ্রামের পার্শ্ববর্তী গ্রাম বহুজন আসলো, দু কথা বললাম সেখানে দাঁড়িয়ে। একজন সাধারণ মানুষ এবং একজন রাজনীতিবিদ, নিশ্চয়ই এই দুইয়ের মধ্যে ঈদ উদযাপনের বেশ পার্থক্য আছে। একজন রাজনীতিবিদ হিসেবে আসলে আপনি ঈদটা কিভাবে উদযাপন করেন? আমাদের রাজনীতিবিদদের জীবনটা খুব কি বলবো, আগুনে পোড়া আলুর মতো। যেমন আমরা এখন এলাকায় যাব, যাওয়ার আগে কখন আসছেন, কখন যাব, যাওয়া মানেই তো আপনার কাপড় চোপড় দেওয়া, কাউকে শাড়ি দেওয়া, কাউকে কিছু টাকা দেওয়া। সব মানুষ আসবে কিছু নেওয়ার জন্য, গরিবরা আসবে কিছু নেওয়ার জন্য। এই যে দিতে পারি, যতটুকু দিতে পারি, যখন পারি না, সব শেষ হয়ে যায়, পকেট খালি হয়ে যায়, তখন কষ্ট হয়, সবাইকে দিতে পারলাম না। তো এই যে আমাদের দায়িত্বটা হচ্ছে এখন মানুষের প্রতি। মানুষের কিন্তু দায়িত্ব আমাদের প্রতি নেই। তাদের দায়িত্ব তারা পালন করেছে, তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এবার আমার দায়িত্ব হচ্ছে তাদের প্রতি দায়িত্ব পালন করা। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও কিছু কাপড় চোপড় দিয়েছে, আমরাও কিছু কিনে নিয়েছি, এইগুলি দেব। তারপরে পকেটের টাকা যত কোনো আছে বিলিয়ে দেব। রাজনীতিবিদদের জীবন যেমন, সেখানে আনন্দ আছে, বেদনাও আছে। সেখানে কিন্তু এই জীবনের অনেক অনেক বছর পার করেছি। জীবনের পরতে পরতে কত সংগ্রামের ছবি আছে, স্মৃতির রেখায় কত কিছু আছে। সেই স্মৃতিগুলো আমি দেখতে পারি, আর কেউ দেখতে পারে না। শুনছিলাম আপনাকে, এখন একটু ভাবির অনুভূতি, বা ভাবিও একজন রাজনীতিবিদ আমরা জানি। আপনি আপনার ঈদটা কিভাবে উদযাপন করেন? আসলে ঈদ মানে ঈদ। এখনও আমরা ছোটোবেলায় যে ঈদ পালন করতাম, সেটা কিন্তু একটা অতি অতি আনন্দের একটা বিষয় ছিল। ঈদ মানে যে ঈদ কথাটার যে একটা তাৎপর্য, ওইটা আমরা ছোটোবেলায় বেশি বুঝেছি। এখন যেটা হয়, আগের মতো ঈদের এত আনন্দ হয় না। এখন আমরা যেটা করি, রাজনীতিবিদ হিসেবে আমরা লোকজনের পাশে থাকি। ঈদের আগে থেকে চিন্তা করতে থাকি কার জন্য কি নিয়ে যাব, এলাকার গরিবদের জন্য নেত্রীর কাছ থেকে কি পাবো, আমাদের সাধ্য অনুযায়ী আমরা কি নিয়ে যাব। মানে চেষ্টা করি গ্রামের মানুষদের কাপড় চোপড় বিলিয়ে দিতে। তারা কিন্তু সারা বছর এই অপেক্ষাটায় গরিবরা থাকে যে আমাদের কাছ থেকে একটা শাড়ি পাবে। আমরা সাধারণত শুনি জাকাত শাড়ি, জাকাতের শাড়ি শুনলেই মনে হয় যেন ফেলে কেমন একটা শাড়ি, কিন্তু আমার আবার এটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যার কাছ থেকে নেই আমি বলে দিই আমাকে ভালোটা দিবা। আমরা যেদিন যাই, আমরা সবসময় একটা আলাদা হায়েস ভাড়া করি শুধুমাত্র প্রধানমন্ত্রীর এই শাড়িগুলো এবং জাকাতের শাড়িগুলো ঢাকা থেকে নেয়ার জন্যে। তো এইটা আমার কাছে একটা বিরাট আনন্দ, এই যে দিতে পারি। সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটা মানুষের মুখে হাসি থাকে। প্রধানমন্ত্রী যে কাপড়গুলো দেন, সেখানে কিন্তু বাচ্চাদের লেহেঙ্গা থাকে, মেয়েদের লেহেঙ্গা থাকে, মায়েদের কাতান শাড়ি থাকে, কাঞ্জিবরম শাড়ি থাকে, খুব দামি দামি শাড়ি। আসলে এখন আমার ঈদ মানেই এই লোকজনদের কাপড় বিলিয়ে দেয়া, লোকজনদের মুখে হাসি দেখা, একটু খাওয়ানো দাওয়ানো, এইগুলাই এখন আমার ঈদ। আপনারা দুজনেই অনেক ব্যস্ত থাকেন, যেহেতু রাজনীতিবিদ, ঈদের সময় তো আরও ব্যস্ত থাকেন। দুজনের কি আসলে দুজনের মতো করে সময় বা একসাথে কাটানোর মতো সময় হয় ঈদের মধ্যে, যেটা আসলে হয় সাধারণ মানুষ যেটা করে
যে একটা ছুটির দিনে পেলাম একসাথে একটু গল্প আড্ডা বা কোথাও ঘুরতে যাওয়া, সেই বিষয়গুলো কি হয়? ঘুরতে যাওয়া তো প্রশ্নই আসে না, একসাথে বসে কথাও বলা হয় না। বিশেষ করে মানে উনি- পুরো সময়টাই আসলে না, সাধারণ বিশেষ মানুষের করে উনি এত জন্য। বেশি ব্যস্ত, এত সাধারণ মানুষ নিয়ে থাকেন যে আমি আসলেই আমার মানে একটা কথা, এখন আমি একটা ডিসিশন নিব, একটা কাজ করতে যাব, টাকা লাগবে, সব কিছুর জন্য আমার তার জন্য ওয়েট করতে হয়। মাঝে মাঝে একটু রাগারাগি করেও আমার কাজগুলো আমি আদায় করি, এছাড়া তো উপায় নাই, পারি না, একদমই সময় দিতে পারি না। এটা তার কোনো মানে ইচ্ছাকৃত না, তার এটাই তার মনে হয় যেন এটাই তার কাজ সারা জীবনের, সারা লোকজনদের নিয়ে থাকা। তো এটা আমার জন্য একটু কিছু কিছু সময় একটু প্রবলেম হয়ে যায়, তারপরও কাটিয়ে নিই আর কি। ভাই একটু জানতে চাইবো যে আপনার রাজনীতিতে আসলে কত বছর বয়স যখন আপনি এসেছেন, বা কিভাবে আসা? 7ই মার্চে বঙ্গবন্ধুর যে ভাষণ সরদে উদ্যানে দিয়েছেন লক্ষ জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে, তখন তো এটা রেডিওতে অন এয়ার হওয়ার কথা ছিল, বাট পাকিস্তান সামরিক জান্তা এটাকে দেয়নি। বাট রেডিও বাংলাদেশ, তৎকালীন ইস্ট পাকিস্তান রেডিও, সে বেতারের বাঙালি কর্মচারীরা রেকর্ড করে রেখেছিল এটা। এই রেকর্ডকৃত ভাষণটাই পরের দিন সকাল, আমার মনে আছে 8টার সময় সম্প্রচার হলো, অন এয়ারে গেল। তখন আমি আমার বাড়িতে বসে একটা চৌকিতে একটা রেডিও রেখে আমি আমার বড় ভাই সহ আমরা এটা শুনছিলাম। বঙ্গবন্ধু এই ঐতিহাসিক 7ই মার্চের এই যে ভাষণটাই আমাকে উজ্জীবিত করেছে, আমাকে নিয়ে গেছে যুদ্ধে। আমি গিয়েছি কৈশোরের সেই বয়সে, আমি যুদ্ধে গিয়েছি। এই যুদ্ধই আমাকে নিয়ে এসেছে রাজনীতির পথে। এই যে আসলাম, আর ফিরে থাকাইনি। হয়তো মরে যেতে পারতাম সেদিন, হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এরপরে বঙ্গবন্ধুকে হত্যার পরেও রাজনৈতিক সংগ্রাম, রাজপথের সংগ্রাম, সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন, জেল কাটা, পুলিশের টর্চার বা পুলিশকে সাথে লড়াই করা, রক্তাক্ত রাজপথে নিজের জীবনকে বাজি রেখে লড়াই করা। কতজন চলে গেছে আমার পাশে থেকে। নূর হোসেন তো আমার পাশেই ছিল, সে মারা গেছে। সেই গুলির তো আমার বুকে লাগতে পারতো। সেলিম দেলোয়ার যে মিছিলে মারা গেছে, আমি সেই মিছিলে হয়েছিলাম। কনক তো আমার পাশেই মারা গেছে। রাউফোন বসুনিয়া যেদিন মারা গেল, সেদিন তাকে আমি যখন গেলাম হাসপাতালে, তখন সে মারা গেছে। সেই যুদ্ধের দিনগুলো, সেটি যুদ্ধ ছিল, ব্যাটেল, পলিটিক্যাল ব্যাটেল, অস্ত্র ছিল। সামরিক জান্তার বিরুদ্ধে, জিয়াউর রহমানের সামরিক জান্তার বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে লড়াই করে করে আমরা কিন্তু 21টি বছর পার করেছি। কাজে আমাদের জীবনের সাথে এই আন্দোলনের স্মৃতিগুলো, ছবিগুলো মিশে আছে। শুনছিলাম যে আপনি রাজনীতিতে কিভাবে এসেছেন, কিন্তু রাজনীতি মানেই তো আসলে একটা অনিশ্চয়তার জীবন। আপনার কি কখনো মনে হয়েছে রাজনীতিতে এত সংগ্রাম, এত ত্যাগ, এত কিছু, যে কখনো এরকম মনে হয়েছে যে আমি রাজনীতি থেকে সরে আসি? উইদাউট রাজনীতি কোনো পৃথিবী চলে না। লিডারশিপ কামস থ্রু সাফারিংস, বঙ্গবন্ধুর কথা। বঙ্গবন্ধু কিন্তু সাফারিংসের মধ্যে নেতা হয়েছেন। রিমেম্বার ইউ। বঙ্গবন্ধু এই সাথে তার জন্য কী করেছেন? ফাঁসির মঞ্চে গেছেন, তার কবর কোড়া হয়ে গেছে পাকিস্তানে, তিনি কিন্তু ভ্রুক্ষেপ করেননি। তিনি বলেছেন, আমার লাশটা আমার দেশে পাঠিয়ে দিও। তার এই কথাগুলো শুনেছি, তো অনুপ্রাণিত হয়েছি। আবার অনুপ্রাণিত হয়েছি বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 19 বার মৃত্যু মুখে দাঁড়িয়েছেন। তারা তো মরে যাওয়ার কথাই ছিল, বেঁচে আছেন আল্লাহর রহমতে আজকের বাংলাদেশ তৈরি করার জন্য। একজন পলিটিশিয়ানকে স্ট্রাগল করতেই হয়, স্ট্রাগল করে করে অ্যাচিভমেন্ট করতে হয়, ইতিহাস তৈরি করতে হয়, এবং দ্যাট ইজ ডান বাই আওয়ার বিলাভেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। সেই জন্য আমরাও তার কর্মী হিসাবে তাকে ফলো করি, অলওয়েজ তাকে ফলো করি। ফিরবো আবার আপনার কাছে। ভাবি, একটু ছোট করে আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনার আসলে কিভাবে এই রাজনীতিতে আসা? পাকিস্তান আমলের সেই যে উত্তাল দিনগুলো, সেই আন্দোলনের সময় আমার আব্বা একটা মিটিং ছিল এলাকায়, আব্বা মিটিংয়ে যাবেন, তখনই আমার জন্ম বিকালে। তা আব্বা নাকি দরজায় একটু উকি দিয়ে আমি আর আমার আম্মা ভালো আছেন ওইটা জেনেই তিনি মিটিংয়ে চলে গিয়েছেন। আমাকে কিন্তু তিনি দেখেননি। কিন্তু আমার আব্বার ওই দিন নাকি মিটিংয়ে আমার আব্বার বক্তৃতা খুব বেশি ভালো হয়েছিল। জনাব সৈয়দ নজরুল ইসলাম সাহেব বলেছেন, চন্নু মিয়া আপনার বক্তৃতা খুব ভালো হয়েছে। আব্বা খুব খুশি। আব্বা ওই সময়টা কিছু কুসংস্কার কাজ করতো নেই, আমার মেয়েটা মনে হয় লক্ষ্মী রাজনীতিতে। তো মনে হয় লক্ষ্মী, কারণ আমরা সবসময় আব্বাকে একজন বড় রাজনীতিবিদ হিসেবেই দেখেছি। সব মিলিয়ে মানে আমি আসলে আমার আব্বার কাছ থেকেই আমি সব দেখেছি, এবং রাজনীতিতে সেই পথটাই আমি অনুসরণ করে অনুপ্রাণিত হয়ে অনুসরণ করেছি। আসলে আপনারা দুজন কিভাবে একসাথে হলেন? মিছিলে দেখা, মিছিলে পরিচয়, পরে হয়ে গেল পরিণয়। আমার বিয়ে যখন কথা শুরু হবে, তখন জননেত্রী শেখ হাসিনা জানতে পেরেছেন যে উনি আমাকে পছন্দ করেছেন।
তখন তিনি আমার আব্বাকে তিনি সরাসরি ফোন করেছেন যে আমাদের দুজনের জন্য বিয়েটা হয়। তো মূলত জননেত্রী শেখ হাসিনাই আমাদের বিয়ে ডেট সব কিছু ঠিক করেছেন এবং 29 নম্বরের বাসায় বেলি রোড ওই বাসা থেকে সে বরযাত্রী গিয়েছে। আমি তো গ্রামের মানুষ, আমি গ্রাম থেকে আসা, সেলফ মেড। আর তার আব্বা তো এমপি ছিল, রাজনীতিবিদ ছিল। স্বাভাবিক কারণে বিয়ে আমাকে দিতে চায় নাই। প্রথম হলো আমি রাজনীতি করি, রাজনীতিবিদরা কষ্ট করতে হয় বেশি, যেহেতু উনি কষ্ট করেছেন, এবং তার মেয়েকে একটা ভালো ছেলের কাছে দিবেন, ম্যাজিস্ট্রেট, চাকরিজীবী, বেতন পাবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, এমনই ভাবনা নিয়ে তো করেছে, তাই না? তো আমি রাজনীতি একটু ইন্টারফেয়ার করি, আমার আব্বার এই মনোভাব ছিল না। আব্বা কিন্তু ছাত্র রাজনীতিবিদদের পছন্দ করতেন, বলতেন যে আমার মেয়েকে, আমি যেহেতু আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে পলিটিক্যাল ফ্যামিলি, ছাত্রলীগের নেতারা আমাদের বাসায় যেত, তখন আব্বা বলতেন আমি কিন্তু একজন স্টুডেন্ট, ছাত্রলীগ হলেও আমার মেয়েকে বিয়ে দিব এরকম। কিন্তু ঘটনা ছিল আমাদের বাসার প্রধানমন্ত্রী ছিল আমার বড় বোন, আব্বা ছিলেন প্রেসিডেন্ট, আব্বার কথার দাম ছিল না, আমার বোনের কথার দাম ছিল। আমার বোন একটু বাধা দিয়েছিলেন, বাধাটা ছিল যে সে তখনও কিছু করে না, মাত্র ছাত্র রাজনীতি শেষ করেছে, তো মেয়েকে নিয়ে খাওয়াবে কোথায়। আমার বোনের কথা ছিল সবাই তো চায় যে একটু ভালো, যে আমার বোনের যদি এমন হতো যে শ্বশুরবাড়ি ঢাকায়, ছেলের বাসা ঢাকায়, তাও একটা কথা ছিল যে হ্যাঁ ঢাকায় একটা এস্টাবলিশমেন্ট আছে। এটা আমার বোনের জন্য এটা ছিল, আমার আব্বার জন্য না। আব্বা কিন্তু চেয়েছেন যে রাজনীতিবিদের কাছে বিয়ে হোক, এবং আব্বা অনেক খুশি ছিলেন। হ্যাঁ, ওরা আমার শ্বশুর চেয়েছেন, আর আমার শ্বশুর ছিল সুন্দর ছিলেন, তো কাজে কালো ছেলে দেখলে পছন্দ না এটা হোয়াইট পাইনি, তো এই জন্য আমাকে পছন্দ করেনি। খুব সুন্দর তারপরে ছিলেন, এটা প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী দেন অপোজিশন লিডার, তিনি যখন কথা বললেন, এই কথাটা ওয়ার্ড ছিল। তারপরে সেই কথা বলার পরে রাজি হতেও সময় নিয়েছে। আপনি কি সুপারিশ করিয়েছিলেন ভেতর দিয়ে? আমাকে সুপারিশ তো নেত্রীর কাছে গিয়েছি, আমাকে নিয়ে গেছে আজকে আমাদের জয়েন্ট সেক্রেটারি নাসিম তো তখন নেত্রীর প্রায় এপিএসএম দায়িত্ব পালন করতো। তো আমি বসে আছি, নাসিম বলছে আপা আপনার মনটা খারাপ, কী হয়েছে? আমাদের তো বিয়ের চিন্তা করতেছিল, তার যাকে বিয়ে করবে সে তো চলে গেছে। তারপরে উনি টেলিফোন করলেন, টেলিফোনে কথা বললেন, বলার পরে উনি একটু ডেকুর করলেন আর কি, দেখি। আমি যখন রাজনীতি করে জয় করতে পারি, রাজপথে ভয় পাই না, জীবনকে বাঁচি করে লড়াই করতে পারি, একটা মেয়েকে বিয়ে করতে পারবো না? সেই একটা মেয়ের মন জয় করতে পারবো না, জয় এটা তো করেছি হইতে পারে না। না, মন জয় করেছি, সে যে চলেই যায়, সে যেতে আমি ডিসিশন নিয়েছি যে আমাকে ছাড়া তার বিয়ে হবে না। কেন হবে না? কেউ আসবে না। আহমদ হোসেন এই মেয়েকে লাইক করে পছন্দ করে, কোনো ছেলে যদি আসে, আমি মনে হয় ডিসিশন নিয়েছিলাম, ওই ছেলে বাড়ি কই তোমার, ওই ছেলে এখানে আসতো না, তার জীবনে আর বিয়ে হতো না। ও আচ্ছা, আপনি এই কাজ করতেন বা না, এরকম প্ল্যান ছিল মাথায়? প্ল্যান ছিল? প্ল্যান ছিলই তো, ছিল না কেন? তাহলে আমার ভালোবাসার গভীরতা কোথায় চিন্তা করতে পারো? হালকা ভালোবাসা নয়। দুজনের মধ্যে আসলে কম্প্রোমাইজটা কে বেশি করে? যেহেতু দুজনেই খুব ব্যস্ত থাকেন, নিশ্চয়ই কম্প্রোমাইজ তো করতেই হয়। আমি তো ভাবি বেশি করে নাকি ভাই? আমি তো সারেন্ডার, মানে সব কিছুতে কি আমি আর কি বলবো সেটাই। সারেন্ডার। মানে ঝগড়াঝাটি বা রাগ, এটা তো সংসারের একটা পার্ট। রাগ তো জীবনেরই অংশ, যার কোনো রাগ নাই তার তেজও নাই। না সেটা হলে আসলে বা একটু মনোমালিন্য হলে মনোমালিন্য হয় না। না হয় না, ঠিক না হয়, কিন্তু আমার আবার একটা অভ্যাস, যার সাথেই হোক রাগ করলে আমি আবার নিজে আগে থেকে কথা বলি না, ও এসে আমার সাথে কথা বলতে হবে, এরকমই হয় এবং হয়েও যায়। সবাই জানে আমার সাথে যাদের সম্পর্ক ভালো, সবাই কেমন জানি মানে আমারটাই মেনে নেয়। রাগ করে সে তো আবার গালিগালাজ করে। না, এক একজনের রাগের আসলে বহিঃপ্রকাশ এক এক রকম হয়। এটা আমার বহিঃপ্রকাশ। তো আমি তো চুপ থাকি, দেখে বলি গালিগালাজ তো করলে মাফ করে দেওয়া যায় না। ভাবি, ঈদ নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। ছোটবেলায় যখন আমার বোন ঈদের কাপড় বানাতো, তখন কিন্তু দর্জি বানাতো না বা কিনে আনা হতো না, ওরা সবাই বড় বড়রা বসে সেলাই করতো, আমরা উকি ঝুঁকি দিয়ে একজন একটা দেখার চেষ্টা করতাম। তো আমরা জামার ওই যে ছিট কাপড় ছিল না, ওই সময় তো এইগুলাই না কেনা হতো। আমার এক বান্ধবী ছিল, সে করতো কি, ধরেন এখানে একটা বড় প্রিন্ট না, প্রিন্টের থেকে এইটুক যদি কেটে নেয়, কেউ বুঝবো যে এখানে কি প্রিন্ট আছে? সে করতো কি, তার কাপড়ের এতটুকু দেখাতো যেখানে কোনো প্রিন্ট নাই, বুঝতামই না। আর আমরা বোকার মতো সব ফ্রেন্ডরা তারে আমাদের প্রিন্টটা পুরাটুকু দেখায় দিতাম। বিছানার উপর উঠে নতুন জুতা পরতাম, কোনো দিন নিচে জুতা পরতাম না, একদম ঈদের দিন গিয়ে নিচে পরতাম। এর আগে যতবার মনে হয় যে আল্লাহ জুতাটা একটু দেখি তো, তখনই
বিছানার মধ্যে পা দিয়ে জুতা দেখতাম। আর জামা যে কতবার দেখতাম এভাবে পুরান করে ফেলতাম, এটা বুঝতাম না, মানে আমাদের চোখে পুরান হয়ে যেত। এইভাবেই আমরা ছোটোবেলায় এই মজাগুলো কেটেছে। আর ঈদের দিন সারা দিন বেড়ানো, বান্ধবী, বড় বোনদের বান্ধবীর বাসায়, বড় খালাদের বান্ধবীর বাসায়, নিজের বান্ধবীদের তো যেতাম। এইসব এইভাবে আমি আর আমার একটা বান্ধবী ছিল, আমরা দুজন সারাক্ষণ এইগুলো ঘুরতাম। ঈদের মজাটাই ছিল মানুষের বাসায় যাওয়া। আর খুব ভোরে আমাদের পাশের বাসার এক নানু পিঠা বানাতেন, খুব ভোরে উঠে গিয়ে ওই বাসায় পিঠা খাওয়া। ঈদ সালামি নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি আছে? মজার স্মৃতি বলতে আমার এটা মনে হয়, আমার বড় খালাম্মা একদম মানে নতুন চকচকে 10 টাকার নোট উনি দিতেন। এবং এমনকি আমরা অনার্স মাস্টার্স করেছি সময়, সেই যে ছোটোবেলার 10 টাকা, সেই 10 টাকায় রয়ে গেছে। এই নতুন 10 টাকাটাই যেন সারা জীবনের একটা বিরাট পাওনা থাকতো। ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে ঈদ সালামি নিয়ে কোনো মজার স্মৃতি বা কোনো কিছু শেয়ার করেন। তার সালামি, তার সংস্কৃতি হচ্ছে শহরের সংস্কৃতি। আমি গ্রামীণ সংস্কৃতিতে বেড়ে ওঠা মানুষ। তৎকালীন সময়ে আমাদের গ্রামে খুব সালামির খুব প্রচলন ছিল না। কে দিত প্রচলন? তো টাকারও তো এত প্রবাহ ছিল না। আমরাও হয়তো আবদার করতাম, একটা শার্ট বা ভালো কাপড়ের জন্য হয়তো আবদার করতাম, কখনো পেতাম কখনো পেতাম না। এটা হচ্ছে বাস্তব কথা। ভাবি যদি একটু বলেন যে ভাই সালামি দেয়? সালামি কোনটা? পকেটে টাকা সব নেই। ভাই ওইটা তো ঈদের আগে, ঈদের দিন তো না। ঈদের দিনে সালামটা আমি কি সালাম যদি করে দিয়ে দিই কিছু আগে যদি করি সালাম। আমরা গল্প আড্ডায় আসলে একেবারেই আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি দুজনের কাছে একটু অনুরোধ করব যে ভাই, জানি যে আপনি ভালো আবৃত্তি জানেন, আপনার কাছ থেকে কোনো কবিতা আমরা একটু 2-4 লাইন শুনতে চাই। আমি আবৃত্তি গান নই। ভাবি খুব ভালো গান করেন, এটাও আমরা জানি। ভাবির কাছ থেকে একটু গানও শুনতে চাইবো। আমি আবৃত্তি গান নই, আমি কবিও নই। আমি বক্তৃতা করতে পারি, টকশো করতে পারি, আর মিছিল করতে পারি, স্লোগান দিতে পারি। ছোটোবেলা গান গাইতাম, এখন সেই গানের প্র্যাকটিস যেহেতু নাই, ধারাবাহিকতা নাই, আর গান নাই। গুনগুন ইউনিভার্সিটি যখন পড়তাম, গুনগুন করে গান গাইতাম। আচ্ছা, আমরা 2-4 লাইন একটু কবিতা অ্যাটলিস্ট শুনি। কবিতা? আপনার। তোমাকে দেখেছি আজ এ মুহূর্তে, তোমার চোখে তো বাংলাদেশ, তোমার হৃদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব, তোমার হৃদয় জুড়ে বঙ্গবন্ধুর চেতনা জেগে আছে, জেগে থাকুক আজন্ম, চিরদিন, যতদিন থাকবে বাংলাদেশ। বাহ, চমৎকার। ভাবি একটু আপনার ভয়েসে যদি একটু গান শুনি 2-4 লাইন। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান কতদিন আর জীবন, কত আর মধু লগন, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, বাংলাদেশ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য এই বিশেষ দিনে। আমি দুজনের কাছে জানতে চাইবো যে আসলে আপনাদের এলাকাবাসীর জন্য যদি কোনো শুভেচ্ছা বা কোনো কিছু বলার থাকে, শুরুতে আমি ভাইকে অনুরোধ করব। আমার এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আমার এই ঈদের শুভেচ্ছা, প্রাণ ঢালা শুভেচ্ছা। দল নয়, দলমত নির্বিশেষে সকলের প্রতি আমার ভালোবাসা এই ঈদ উপলক্ষে আমি জানাচ্ছি। আমি দোয়া করি, তারাও যেন আমার জন্য দোয়া করে। এই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের খুশিতে জলমলে হয়ে উঠুক আমার এলাকা মানুষের, সকল স্তরের মানুষের জীবন। থ্যাংক ইউ। এই ঈদ উল ফিতর উপলক্ষে আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার শ্বশুরবাড়ির বাইরে এলাকার যত লোকজন যারা নাকি জনাব আহমদ হোসেনকে ভোট দিয়ে এবার নির্বাচিত করেছেন, এবার গেলে আমরা দেখব যে বড় বড় ব্যানারে লেখা থাকবে জনাব আহমদ হোসেন এমপি, যেটা আমার এই বিয়ের জীবনে আর কখনো পাইনি। এবার ইনশাল্লাহ সেটি পাবো। জনগণ যারা ভোট দিয়েছেন, সমস্ত পূর্ব ধলাবাসীকে সকলকে আমি ঈদ উল ফিতরের বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদের দুজনকে আরও একবার, এবং অনেক ধন্যবাদ।
দর্শক, এখন আমরা চলে যাব মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি ও তার সহধর্মিণী এই পরিবারের কাছে একটু শুনবো তারা কিভাবে আসলে ঈদটা উদযাপন করছেন। ঈদ মুবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, বেশ ভালো আছি। ঈদ কেমন কাটছে? আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমাদের ঈদ তো সবসময় ভালোই কাটে, কারণ আমাদের ভালো না কাটলেও আমাদের জনগণকে নিয়ে ভালো কাটাতেই হয়। তো এবার ভালোই কাটলো, ভালোই কাটছে, খারাপ যাচ্ছে না। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি এখনকার ঈদ এবং ছোটবেলার ঈদ আসলে কিভাবে কাটিয়েছেন সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আমরা একটু বর্ধিষ্ণু পরিবারের মানুষ, একসাথে প্রচুর ভাই বোন, চাচাতো মামাতো খালাতো ফুফাতো নিয়ে মানুষ হয়েছি তো আমরা, গ্রাম প্রতিবেশী নিয়ে। আর প্রত্যেকটা গ্রামেই আজ থেকে 60 বছর আগে কি 50 বছর আগে বাংলাদেশে যে চিত্র ছিল, যে পরিবারগুলো বর্ধিষ্ণু যে এলাকাতে নেতৃত্বের পরিবারগুলো ছিল, তাদের বাড়িকেই কেন্দ্র করে বিশাল একটা আয়োজন চলতো। তো সেই পরিবার থেকে বেড়ে ওঠা মানুষ সেই সব আয়োজনের, সেই সব দিনের কথা অনেক মনে পড়ে। সবচেয়ে বেশি মনে পড়ে যে এই রোজার ঈদে সবচেয়ে বেশি মনে পড়তো। তো ছোট মানুষ, আমাদের বয়স 7, 8, 10 বছর, তো অত তো ব্যাপারটা ছিল না। তা আমাদের মনে হতো রোজার ঈদ আসলে মানেই নতুন জামা কাপড় পাবো। এটা ছিল একটা সবচেয়ে বড় ব্যাপার, যে বাবা অথবা আমাদের দাদু বেঁচে ছিল ওই সময়, বিফোর লিবারেশন। তো উনি আমাদের টমটমে করে, আমাদের বাড়িতে অনেকগুলো ঘোড়ার গাড়ি ছিল যারা মানুষে চালাতো, ওই টমটমই ছিল আমাদের ওই এলাকায় সবচেয়ে বড় বাহন। ওই বাহনে করে কখন আমাদের বানেশ্বর বাজার অথবা পুঠিয়া বাজার আসে, শহরে নিয়ে যাবে। তো শহরে সবাই আত্মীয় স্বজন, মামা খালা ফুপু সবাই থাকে। তো ওদের ওখানে যেতে হবে, ঈদের জামা কাপড় বানাতে হবে। এই আনন্দ তো আর এখন বলা যাবে না। সেই আনন্দ অনুভব করি যখন আপনাদের মতো ছোট মানুষদের দেখি, তখন ওই স্মৃতিগুলো মনে হয়। এখন ছেলে মেয়েদের হঠাৎ, এখন তো বাজারে যাওয়া হয় না, যদি কখনো কোনো দিক দিয়ে কোনো কারণে কোনো বাজার টাজার যাই, তখন আপনাদের উচ্ছ্বাস দেখি, বাচ্চাদের উচ্ছ্বাস দেখি, আর সেই স্মৃতি রোমন্থন করি। আমাদের সেই গ্রামের স্মৃতির সাথে আপনাদের শহরে কালচারের স্মৃতিগুলো দেখি। তখন যদিও মফস্বল শহরেগুলো দেখতাম, এখন ঢাকা শহরেগুলো দেখি, ভালোই লাগে। আপনি একজন রাজনীতিবিদ এবং এখন প্রতিমন্ত্রী, এখনকার ঈদ আসলে আপনি কিভাবে কাটান একজন রাজনীতিবিদ হিসেবে? আসলে আমি এমপি হিসাবে যে ঈদগুলো পার করেছি, আর মন্ত্রী তো কেবল হয়েছে, আর এই প্রথমেই আপনার সাথে এই গল্পে বসেছি। আমি তো ছাত্র জীবন থেকেই পারিবারিকভাবেই এর মধ্যেই আছি। ধরেন সেই দাদার বাবার আমল থেকেই আমরা এই রাজনীতি, সমাজনীতি, সমাজের কাজকাম এগুলো দেখে দেখে এসছি। আমি যখন রাজনৈতিক কর্মী হলাম সেটা অনেক আগে, সেটা 1977 সালে, জাস্ট আফটার ইমিডিয়েট বঙ্গবন্ধু কিলিং হয়ে গেল। আপনার বাবাও তো রাজনীতিবিদ জি ছিলেন। জি জি, বংশ পরম্পরায় আমরা আওয়ামী লীগ, মানে বাবা ওই অঞ্চলে যে কয়টি মানুষ রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধুর দিক নির্দেশনায়, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করে, সেই সদস্যদের আমার বাবাও একজন। তো সেই জন্যে 77 সালে যখন আমি ধারাবাহিকভাবে যখন কলেজে ভর্তি হইলাম, তো তারপর থেকেই আমরা ভাবলাম যে এখন তো ছাত্রলীগ রাজনীতিটা, আওয়ামী লীগ রাজনীতিকে কিছুটা করা দরকার। একটু সুযোগ হলো, তখন আমার বাপ চাচারা সব জেলে, কেউ মামলায়, কেউ পালিয়ে, হুলিয়া তাদের নামে। আমরা যারা ছোট মানুষ, তাদের নামে তো অত মামলা মোকদ্দমা ছিল না, অথবা তো ছিল না। তখন রাজনৈতিক যে কর্মী হিসাবে আমরা যে ঈদ বলেন, আনন্দ বলেন, উদযাপন বলেন, সেগুলো এক ধরনের, আমরা যারা আওয়ামী পরিবারের মানুষ আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। আমাদের তো, আমি যেমন আমার জীবনে আমি 2টি যুদ্ধ দেখেছি। একটি হলো ছোটোবেলায় 8 বছর বয়সে মুক্তিযুদ্ধ দেখেছি, যে যুদ্ধে আমি আমার দাদা, চাচা, ফুপু পরিবারকে হারিয়েছি। আর এই 75 সালের বঙ্গবন্ধু কিলিংয়ের পরে আমি আরেক মুক্তিযুদ্ধ দেখেছি, যে আমার বাবা, আমাদের পরিবার প্রতি 5 বছর চরম নির্যাতিত, মার খেয়েছে, জেল খেটেছে, পালিয়ে বেরিয়েছে। তো সেই জন্য আমরা যারা আওয়ামী পরিবার থেকে রাজনীতিতে এসেছি, আমাদের ওই সময়কার ঈদগুলো খুবই আরও যন্ত্রণাকাতর ছিল। তারপরে দিন গড়িয়েছে, বড় হয়েছি, কলেজ বিশ্ববিদ্যালয় পার করে চাকরি জীবনে এসেছি, ব্যবসা বাণিজ্যে এসেছি, আবার রাজনীতি করেছি। তো সব কিছু মিলিয়ে ঈদ তো একটা মুসলিম ঐতিহ্যের আমাদের জন্য একটা বড় উৎসব। সেই উৎসবগুলোকে প্রকাশ্যে বলাবলি করতে না পারলেও মনে মনে তো খুবই লালন করি, পালন করি, এবং আপনাদের দেখলে আনন্দ পাই, কারণ ওই পূর্বের আনন্দগুলো ফেরত আনার চেষ্টা করি, অথবা স্মৃতি রোমন্থন করি, ভালোই লাগে। আচ্ছা, একটু যদি শেয়ার করেন, আপনি যখন রাজনীতিতে আসলেন, পুরোপুরি সক্রিয় হলেন, তখন আসলে আপনার বয়সটা কত ছিল, এবং মানে আপনার বাবার পথ অনুসরণ করেই কি আপনার রাজনীতিতে আসা? বলতে পারেন, বাবা যখন সক্রিয় আওয়ামী লীগ করে অথবা আওয়ামী লীগের সাথে ছিল,
স্বাধীনতার পরেরগুলোতে স্পষ্ট, স্বাধীনতা আগের কিছু মনে করতে পারি, আর স্বাধীনতার পরেরগুলোতে সবই মনে করতে পারি। বলতে পারেন বাড়ির মধ্যে সবসময় মানুষের নিয়ে কথা হতো, রাজনীতি নিয়ে কথা হতো, সমাজ নিয়ে কথা হতো, প্রতিষ্ঠান নিয়ে কথা হতো, কোনটা করলে ভালো হয়, এটি করলে ভালো হয়, সেটি করলে ভালো হয়। এই আমাদের ভালোর চেয়ে অন্যের ভালোর কথাই বেশি শুনতাম, অন্যের বিষয়গুলো বেশি আলোচনা হতো। সেই জন্যই ধরেন এক ধরনের উদ্বুদ্ধতা ছিলই যে বাবার কাজটি পরে এসে ধরে ফেলেছি আর কি। যদি রাজনীতিবিদ না হতেন তাহলে আসলে কি হতেন? আসলে তো পড়াশোনাকে সে বলা খুব মুশকিল, এরকম কোনো এইম অ্যাম্বিশন ছিল না। তো যখন মানে রাজনীতিবিদই হবেন না, এরকমটাও বলা এক ধরনের, তাই এটা মানে কপালের লিখন যেটা হতে পারে না, হয় না অনেক সময়। তবে আমাদের ওই সময় ছিল কি, যেমন আমাদের বাইরের মধ্যে খেলাধুলার পরিবেশ ছিল, গান বাজনার চর্চা ছিল, যদিও আমরা খুবই মানে মৌলবী পরিবার টাইপের আর কি, মানে বলা হতো এরকম আর কি, মানে ধর্মকর্ম ছিল। তারপরে আমাদের বাড়িতে ওই যে এই কালচারটাও ছিল, একটু বৈঠক ঘরে টরে এসব প্রায়শই হতে দেখতাম। তো আসলে রাজনীতিবিদ না হলে কি হতাম, বিজ্ঞানের ছাত্র ছিলাম, এক সময় মনে হতো যে ভালো শিক্ষক হব, আবার এক সময় মনে হতো যে ভালো শিক্ষক গবেষকদের দেখে গবেষক হব, আবার যখন মিছিল মিটিং করতাম মনে করতাম ওই রকম একটা নেতা হব। তো এরকম একটা ইয়ে ছিল। আবার যখন খেলা দেখতাম, সারাদিন ক্রিকেট খেলা শুনতাম আর ফুটবল খেলতাম, তখন বলতে ভালো ক্রিকেটার হবো, ভালো ফুটবলার হবো। আমাদের কোনো এরকম একদম এইম মিশন ছিল যে এটাই হবো সেটাই হবো, সেরকম না। বাট রাজনীতির একটা সুপ্ত ইচ্ছা, মানুষের কল্যাণের চিন্তা ছিল, জন্যই হয়তো আজকে এখানে এসে পড়েছি। আপনাদের দুজনের পরিচয় এবং বিয়ে নিয়ে যদি কিছু বলেন। না, বিয়েটা নিঃসন্দেহে পারিবারিকভাবে হয়েছে, তো কোনো সন্দেহ নাই। কিন্তু জানাশোনাটা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় হয়েছে, কারণ আমি আর আমার সহধর্মিণী আমরা দুজনই একই বিষয়ে পড়াশোনা করতাম। সেখান থেকে আমাদের জানাশোনা। এই বিশ্ববিদ্যালয় থেকে আমার বাড়িটা ছিল খুবই, আমাদের বাড়িতে বাগান বাড়ির মতো, 20 কিলোমিটার দূরে। তো আমার ওই সময় একটা, আপনারা হয়তো অনেক বয়সে ছোট, ওই সময়কার মানে শহরতলির যে এই বর্ধিষ্ণু পরিবারগুলো যে বিষয়গুলো ছিল, আতিথেয়তা অথবা আড্ডাবাজি, গল্পগুজব, দাদি আম্মারা থাকলে, তারপরে বড় বোন ভাইয়েরা থাকলে, আমাদের এরকম বড় একটা নেটওয়ার্কিং ছিল। সে আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমার বাড়ির পাশে তো আমার বড় ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তো, জ্যাঠাতো ভাইয়েরা পড়তো, তো তাদেরও বন্ধুবান্ধব এসে বাড়িতে গান, আমার দাদি একা থাকতো, বড় বাড়িতে দাদি একা থাকতো, আর আমাদের বিরাট আনন্দ থাকতো, বন্ধুবান্ধবরা এসে দাদির কাছে সব আবদার করতো, খেতে থাকতো। তো এভাবেই তারা আসতো যেত। তো দাদি আম্মাই এই আমার ওয়াইফকে পছন্দ করে বলেছিল যে ওর সাথে যদি ভালো করে লেখাপড়া করিস, তোরা পাশ করলে তোদের বিয়ে দেবো। আরো অনেক কিছুই শুনতে চাইবো যে ভাবি আসলে কোন জিনিসগুলো আপনার কাছে ভালো লাগে বা কোন জিনিসগুলো মনে হয় যে না সেটা আসলে আমরা বরঞ্চ ভাবিকে ডাকি, ভাবির সামনেই সেই কথাগুলো। তাতে ভালো হবে, নাইলে পরে আমি আবার বিপদে পড়তে পারি। আমরা নিশ্চয়ই ভাবিকে পেতে পারি এখন। হ্যাঁ, নিশ্চয়ই পেতে পারি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ঈদ মোবারক। ভাই তো বলেছেনই, যদি একটু আপনার কাছ থেকে, আপনার মুখ থেকে একটু শুনি আসলে কিভাবে আপনাদের আর বিয়ে পর্যন্ত আসলো। আমরা ফ্রেন্ড ছিলাম ইউনিভার্সিটিতে, আমরা ফিজিক্সে একসাথে পড়াশোনা করেছি, ফ্রেন্ড ছিলাম। প্রথম যখন আমি ভর্তি হই, তারপরে আমাদের প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যালের একটা গ্রুপ হলো, সেই গ্রুপে দেখা গেল ওনাকে এবং সাথে আরেক ফ্রেন্ডকে, আমরা একটা গ্রুপ হলাম। তা আমি জানতাম না, আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে আমরা দুইজন ছিলাম, আমি আরেকজন। তা আমি জানতাম না যে ফিজিক্স ডিপার্টমেন্ট খুব কনজারভেটিভ এবং ছেলেদের সাথে কোনো গ্রুপ করা যাবে না। তো এটা একটা স্পেশাল একটা ছাড় দেখে, আমাদের সোমনাথ ছাড় ছিলেন, উনি হো হো করে হেসে দিলেন আমাদের এই গ্রুপটা দেখে। এই আর কি, এভাবেই পরিচয়। তারপর তো একসাথে দীর্ঘদিন ক্লাস করেছি, ফ্রেন্ড। আমরা 5 জনের একটা গ্রুপ ছিলাম, আমার 3 ফ্রেন্ড, ছেলে বন্ধু আর কি, আর আমরা 2 জন। মানে অ্যাসাইনমেন্ট গুলো আসলে হ্যাঁ, গ্রুপের মাধ্যমে করা। আমাদের তো অনেক প্র্যাকটিক্যাল ক্লাস হতো, সাবজেক্টটা একটু মোটামুটি তো একটু কঠিনই বলা যায়, তো একসাথে একটু গ্রুপ স্টাডি করতেও হতো। তখন থেকে কি আসলে একরকম ভালো লাগা তৈরি হয় নাকি এটা না, তখন আসলে শুধু ফ্রেন্ডই ছিল? ফ্রেন্ড ছিল, তারপরে আস্তে আস্তে ফ্রেন্ড থেকে মিষ্টি মিষ্টি যা হয় আর কি, একটু ভালো লাগা হয়তো আমার দিক থেকেই ছিল, কিংবা মেয়েরা তো সাধারণত এটা আগে বলে না। না, চাপা আসলাম। তারপরে যখন চলে আসব ফাইনাল ইয়ারে, আমরা কিন্তু তখনই আসলে একটা কমিটমেন্টের জায়গায় গেছি। যখন আপনি তার ঘরে আসলেন, দেখলেন যে আপাদমস্তক একজন রাজনীতিবিদ, তখন কি মনে হয় নাই যে আসলে যেহেতু সারাদিনই বাসায় মানুষজন আসছে, উনি সমাজ সেবা করে বেড়াচ্ছেন সারাক্ষণ, হয়তো আপনাকে সময় কম দিচ্ছেন? আমার শাশুড়ি আমাকে একটা কথা বলছে, মা আমার ছেলেকে আমি খুব, আমার বড় ছেলে
তাকে আমি খুব ভালোবাসি, তুমি কিন্তু তার ভালোবাসার, আমি কিন্তু তোমাকে আমার ছেলের চেয়েও বেশি ভালোবাসবো। এই যে আমার শ্বশুর শাশুড়ির এই যে কথাগুলো, এগুলো আমি সবসময় আমার মননে লালন করছি। আর আমি জানি যে আমার হাজব্যান্ড কোনটাতে পছন্দ করে, কোনটা ভালো লাগে তার, আমি তার ভালো লাগার সাথে একসাথে চলার চেষ্টা করেছি। মানে কখনো কোনো কমপ্লেইন ছিল না? না না, এই যে বললাম আমাদের কমিটমেন্টটা খুব ভালো ছিল, আমরা খুব আসলেই- বন্ধু ছিলাম। আসলে কি এতখানি সহযোগিতা পেয়েছেন সবসময় ভাবির কাছ থেকে? নিঃসন্দেহে নিঃসন্দেহে, কারণ একটা স্ত্রী যদি কনজুগাল লাইফে যদি আপনাকে সহযোগিতা না করে, সেই পুরুষ মানুষটা যদি কোনো অভিষ্ট লক্ষ্যে পৌঁছার ইচ্ছাকাঙ্ক্ষা থাকে, আর স্ত্রী যদি সেখানে পূর্ণ সহযোগিতা মানে সহযোগিতা ওপরের সহযোগিতা না করে, তাহলে তার জন্য যাওয়াটা ডিফিকাল্ট। আপনি সে বিজনেস বলেন, রাজনীতি বলেন, সমাজের যে কোনো স্টায়ারে যদি আপনি কোনো কাজ করতে চান, আমার যেটা মনে হয়েছে, বড় বড় মনীষীদের জীবন দেখে মনে হয়েছে, আমার পরিবারের জীবন দেখে মনে হয়েছে, বিভিন্ন জায়গাতে দেখে দেখে মনে হয়েছে যে স্ত্রী যদি সহযোগী না হয়, সহযোগীর ওপরের সহযোগী কিন্তু অনেকে থাকে, স্ত্রী হতে হয় মানে 24 আওয়ার্স সহযোগী, মোর দ্যান 24 আওয়ার্স সহযোগী। তো সেদিক থেকে আমি খুবই ভাগ্যবান একজন মানুষই বলতে পারবো, মানে পুরুষ মানুষ বলতে পারবো যে আমি সব সাপোর্টই তার কাছ থেকে পাই। এখন একটু জানতে চাইবো ভাবি আপনার কাছেই যে আসলে আপনারা দুজন মিলে আসলে ঈদটা এখন কিভাবে উদযাপন করেন? ছোটবেলার ঈদটা তো ছিল একরকম, এখন এই সংসার জীবনে ঈদটা নিশ্চয়ই নিঃসন্দেহে অন্যরকম। তারপরেও রাজনীতিবিদ হাজব্যান্ড, তখন তো আরো অন্যরকম। ঈদের দিন কি ভাইকে পাওয়া যায়? ঈদের দিন আমরা দুজনে এনজয় করি এলাকার মানুষজনের সাথে একসাথে ঈদ করতে, মানে এলাকাবাসী আসতেছে, এলাকার লোকজন, পুঠিয়া দুর্গাপুরের লোকজন আসতেছে, আমরা একসাথে ঈদ করতেছি। তাকে পাওয়ার চেয়ে তাকে সবার মাঝে সে থাকতেছে, এটাতে আমি কিন্তু বেশি আনন্দিত। ভাবিও কিন্তু রাজনীতির মধ্যে ঢুকে গেছে মনে হচ্ছে, সামনে কি কোনো পরিকল্পনা আছে নাকি? সেরকম না, সে তুলনামূলকভাবে আসলে জনপ্রিয়তা বলে না, মানুষের ভালো লাগা, মানুষকে এন্টারটেইন করলে, ধরেন যা আমি এমপি, আমি ব্যবসায়ী, আমি বললাম বর্ধিষ্ণু পরিবারের সন্তান, তো গ্রামে তো সবাই তো বর্ধিষ্ণু পরিবার হয় না, গ্রামে তো ম্যাক্সিমাম মানুষই তুলনামূলকভাবে একটু ইনফেরিয়র টাইপের। এই মানুষগুলোকে যখন কেউ আদর করে, কেউ ভালোবাসা দেয়, অথবা তাদের অনেক অন্যায় আবদার মেনে নিয়ে তাদেরকে সহায়তা করার চেষ্টা করে, সে মানুষটি আপনি হলে আপনিও ভালো হয়ে যাবেন। তো আমি দেখেছি যে আমার ওয়াইফের মধ্যে সেই বিষয়টি আছে। আমিও অনেক সময় দেখা গেলো একটু ফেড আপ হলেও সে বরং সেটাকে একটু মিনিমাইজ করে ফেলে। সাধারণ মানুষ যারা আমার বাড়িতে আসে যায়, খায়, থাকে, চলে ফিরে, সবাই তার খুব ভক্ত। সেটা আমার এক ধরনের রিলিফও হয় যে আমি কিছুটা তারপরে দায়িত্ব অর্পণ করে অনেক দায়িত্ব কি ভাবির মাধ্যমে? হ্যাঁ 100% দায়িত্ব। এই যে ইলেকশনটা গেল না, সে তো সাংঘাতিক একটা রোল প্লে করেছে, মানে এটা তো করেছেই 8 সালের নির্বাচনে, সে তো একদম মানে সেও একটা প্রার্থী হয়ে কাজ করেছে। সো এই বিষয়গুলো তো নিশ্চয়ই আছে আমাদের মধ্যে, যে সেই জন্য তো বোধহয় চলতে পারতেছি আর কি। ভাই কি সালামি দেয় ঈদে, শপিং করে দেয়? তার কাছ থেকে আমি অনেক পেয়েছি, অনেক পাই। আর সবচেয়ে বড় কথা, তার ভালোবাসা যেটা পেয়েছি, যেটা পাই, এটা আমার কাছে বিশাল, হ্যাঁ বিশাল ব্যাপার। আমি অনেক কৃতজ্ঞ। তবে আমি একটা কথা বলি, আমি কিন্তু যে কাজগুলো করি, মানে এই যে এলাকাবাসী লোকজনের সাথে, সেটা আমি কিন্তু তাকে ভালোবেসে বা আমি আমার ভালো লাগা থেকে করি। আমি কিন্তু রাজনীতির মধ্যে কখনো আসতে আগ্রহী না। আমি চাই আমার হাজব্যান্ড আরও উত্তরোত্তর তার সম্মান যেন আরও বৃদ্ধি পায়। আমি যত দূর পারি তাকে সহযোগিতা করব, এটাই আমার চাওয়া। ভাবি, আপনি ছোটবেলার ঈদ কিভাবে কাটিয়েছেন এবং এখনকার ঈদ আসলে কিভাবে কাটান? একবার ঈদের আগে আমার বাবা ঢাকা আসলেন, তা উনি আমার জন্য একটা মানে সুন্দর বলবো, তখন ওই বয়সেতেও যেটাই পাই সেটাই সুন্দর লাগে, তো একটা খুব সুন্দর ড্রেস নিয়ে গেছিলেন আমার জন্য। আমি সেটা ভাবছি কোথায় লুকাবো, আমি ঈদের দিন পরবো, আমার এই ড্রেসটা যেন কেউ না দেখে। এটা আমার একটা মানে স্মৃতি। আমার বাবা আজকে বেঁচে নেই, কিন্তু এই কথাটা আমার মনে পড়ে। এখন কি আপনারা আসলে ঈদের মধ্যে ঘুরতে যাওয়ার সময় পান না? হয়তো আপনার দেশের বাড়িতেই ঈদ করেন নাকি? হ্যাঁ, দুই দেশের বাড়িতে? দুই ঈদই। আমার শ্বশুর, আমার যখন বিয়ে হয়ে আসি আর কি, তখন আমার শ্বশুর আমাকে বলছে, মা তুমি কিন্তু আমার মেয়ে, তুমি যদি ঈদে না থাকো তাহলে কিন্তু আমার ঈদটা কেমন জানি পানসে হয়ে যাবে। আমি আর কোথাও কোনো দিনও ঈদ করতে পারিনি। আমার শ্বশুরের এই কথাটাকে আমি শিরোধার্য মেনে আমি সবসময় চেষ্টা করেছি, পুঠিয়া আমাদের বাড়ি, ওখানে 2টা ঈদ করার। আমি এলাকাবাসীর সাথে সবার সাথে ঈদ করতে, বাড়ি ফ্যামিলির ছোট ভাই বোনদের সাথে, ওর ছোট ভাই বোনদের সাথে একসাথে ঈদ করতে আমি খুব পছন্দ করি, আমি এনজয় করি। আমরা একেবারেই আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি একটু ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো, যদি কিছু বলার থাকে আপনার নির্বাচনী এলাকা বা যে এলাকার আপনি এমপি,
তাদের জন্য যদি আপনার কোনো বার্তা বা কিছু বলার থাকে এই বিশেষ দিনে। বাংলাদেশের সর্বস্তরের মুসলিম ভাই বোন সহ সকলের প্রতি আমার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো যে আমার জীবনে সবচেয়ে বড় মুহূর্ত, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এই ঈদের আগে 1 মাস আগে ওনার মন্ত্রিপরিষদে স্থান দিয়েছে। এটি আমার রাজনৈতিক জীবনের একটা বিরাট বড় পরিপূর্ণতা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমরা সুস্থ থেকে এই দেশটিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি। এটি আমি নিজেকে মনে করি আমি অনেক ভাগ্যবান। এবং সেই সাথে আমার এলাকার জনগণ যে আমাকে পরপর 3 বার জাতীয় সংসদে পাঠিয়েছে তাদের দাবি দাওয়া পূরণের লক্ষ্যে, তাদের কণ্ঠ তাদের হয়ে আমি তাদের দাবি দেওয়া এলাকার উন্নয়ন নিয়ে যে কাজ করার সুযোগ পেয়েছি, এই জন্য আমি আমার এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে আমি তাদের প্রতি বলবো এই ঈদের আনন্দের মধ্যে যেন আমরা সকলে সহমর্মিতার সাথে, যারা ঈদে আনন্দ করতে পারে না তাদের সাথে যেন আমরা ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিই এবং আমরা অকৃত্রিম বন্ধুত্ব এবং ভালোবাসা যেন আবদ্ধ থাকি। যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু দেখেছিলেন এই সোনার বাংলা গড়াতে আমাদের কোনো আনন্দ থেকে যেন কোনো ডিস্ট্রেস পিপল বঞ্চিত না হয়, আর সকল যন্ত্রণা যেন আমরা রাজনীতিবিদরা এবং আমাদের কর্মীরা যেন ভাগ করে নিয়ে মানুষের মঙ্গল করতে পারি, আর তবেই আমাদের এই ঈদের আনন্দ সার্থক হবে। আমি আমার এলাকাবাসীর প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাবে আপনি কিছু বলতে চান? তৃণমূলের মানুষ ওনাকে এত ভালোবাসে, আমার চোখ দিয়ে যখন উনি এমপি নমিনেশন পাইলো, এলাকায় গেল, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি তাকে বলেছি, তোমাকে এলাকাবাসীর মানুষ এত ভালোবাসে, তুমি যেন সততার সাথে তাদের সব কিছু চাওয়া পাওয়া এবং এলাকার জন্য উন্নয়ন করতে পারো। অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে আমরা আজকের আড্ডার ভাই খুব ভালো গান করেন আমরা জানি। না, আসলে সেরকমটা না, কিন্তু গান ভালো করি না। গানের প্রতি একসময় খুব আগ্রহ ছিল, গান শেখার জন্যে স্কুলে ভর্তিও হয়েছি, কিন্তু দুর্ভাগ্য যে ওই সময়কার বিক্ষুব্ধ সময়ে আমাদের সেই সুযোগটা হয়নি। কারণ আমার বাড়িতে বলেছি আপনাকে আগে, আমাদের বাড়িতে হারমোনিয়াম, তবলা, ডুগি, খেলাধুলা সব কিছুই ছিল, কিন্তু শেখা হয়ে ওঠেনি। যার পরিপ্রেক্ষিতে আমার মেয়েকে আমি গান শিখিয়েছি এবং তাকে ছায়ানট থেকে পাশও করিয়েছি। সেই জন্যে আমি গান জানি না, বাট গুনগুন করে তো আপনারা যারা করে আমি তাদের মতো করতে পারি। আমরা একটু শুনি। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসে ছিল জানবে লোকে। মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে, হৃদয়ের কাছে সে রয় আলোকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, শরমে নয়ন কি গো রাখবে ঢেকে। বাহ, চমৎকার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আড্ডা। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, বাংলাদেশ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য, এবং আরও একবার ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানে থাকবেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য একটু হলেও ফিরে তাকাবেন।